আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ওয়াহিদ ফারুকী। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব মোহাম্মদ এজাজ। তো এজাজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এজাজ ভাই, আমরা ঢাকা শহরের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলেছিলাম। তো এখন আসলে নতুন কিছু বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। শুরুতেই আসলে আপনার ব্যাপারে কিউরিওসিটি আছে, যেহেতু আপনি কোনো রাজনীতিবিদ নন যে উঠে যে পদে আপনি প্রশাসক হিসেবে আছেন। তা আমরা জানি যে এগুলো রাজনৈতিক দল থেকে উঠে আসে, এই জন্য আপনার পরিচিতিটা ওইভাবে মানুষের কাছে নেই। তো আমি আপনার খুব সংক্ষিপ্তভাবে আসলে আপনি কিভাবে আজকের এই জায়গায় আসলেন যদি একটু সংক্ষিপ্তভাবে বলেন আর কি। আমি তো ছাত্র জীবন থেকে অ্যাক্টিভিজম করি আর কি, এবং অ্যাডভোকেসি করছি সে দীর্ঘ সময় ধরে। জি। তো আমি নয়া কৃষির সাথে যুক্ত ছিলাম। এরপরে আমি আরবান ইস্যু এবং ওয়াটার নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি, বিশেষ করে ট্রান্সবোর্ডারি ওয়াটার এবং শহরের নদীগুলো নিয়ে আমার প্রচুর কাজ আছে। আপনারা সবাই জানেন যে আমি RDRC নামে একটা প্রতিষ্ঠান, এটার আমি প্রতিষ্ঠাতা ছিলাম এবং এটা চেয়ারম্যান হিসেবে আমি দীর্ঘদিন কাজ করেছি। এছাড়া ঢাকা, খুলনা, চিটং এই শহরগুলোর আরবান ইস্যুতে কিভাবে ফেয়ারনেস আসবে, আমরা দেখবো যে ফেয়ার আরবান ট্রানজিশনের ফ্রেমওয়ার্কটা কীরকম হবে, এটা নিয়ে আমি দীর্ঘদিন রিসার্চের কাজ করেছি এবং অনেক পাবলিক বক্তৃতা দিয়েছি। অনেক ঢাকা শহরের ওয়াটার লগিং এবং এই বস্তিবাসী যারা আছেন এবং নদীর পাড়ের যে মার্জিনাল কমিউনিটি আছেন তাদের অধিকার নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং অ্যাজ এ ফিলন্থ্রপার হিসেবে কাজ করেছি। এটা আমি আসলে কোনো পেইড জায়গা থেকে কাজ করিনি। তো সেই ক্ষেত্রে আমাকে তো ঢাকায় যারা এই বিষয়গুলো নিয়ে অবগত তারা আমাকে দীর্ঘদিন ধরে চিনতেন। তো এবং আরেকটা পরিচয় আমি যতটুকু জানি যে আপনি ঢাকার স্থানীয় মানুষ। জি, আমার পরিবার আর্লি 50s আর কি, লেট 40s ঢাকায় এসছেন। আবার আমি বিয়ে করেছি যে পরিবারের সাথে, তারা মিরপুরের প্রায় 400 বছরের পুরাতন। তো কালচারালি, অ্যানথ্রোপোলজিক্যালি আমার স্টাডি প্লাস আমার পরিচিতি, আমার কাজ এসব হচ্ছে শহর এবং নদী পানিগুলো নিয়ে। গভর্নমেন্ট যখন বিভিন্ন সময় কাজের জন্য লোক খুঁজছিলেন, হয়তো তারা আমার সম্বন্ধে কাজগুলো সম্বন্ধে জানতেন। আসলে আপনার কাজের ক্রেডিবিলিটির কারণেই হয়তো আমাকে এখানে দিয়েছেন এবং গত 5 মাস ধরে তো কাজ করছি। এখন আমার কাজ দেখে আমাকে আসলে আপনারা মূল্যায়ন করতে পারবেন যে আমার অ্যাপয়েন্টমেন্টটা কতটুকু জাস্টিফাইড হয়েছে। জি, আমরা আসলে বিশেষ করে ঢাকা সিটি দক্ষিণের কিছু ঘটনা মানুষের মনে অনেক ধরনের কিউরিওসিটি তৈরি করেছে। তো উত্তর ওই ধরনের আলোচনা কখনো ওইভাবে আসেনি। তো আমার একটা ইচ্ছা ছিল যে আপনাকে আসলে আমার দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেয়া, সেই জায়গা থেকে আপনাকে এই প্রশ্নটা করেছিলাম। তো আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা জানি যে আপনি যে জায়গায় কাজ করছেন, ঢাকা সিটি উত্তর কর্পোরেশন, সেখানে একসময় মেয়র ছিলেন জনাব আনিসুল হক। তিনি ব্যাপক আলোচিত ছিলেন, অনেক বিখ্যাত কাজ করেছেন বলে মিডিয়া এবং বিভিন্নখানে প্রচারিত হয়েছে। মানুষের মনে তার ব্যাপারে যথেষ্ট ফ্যান্টাসিও রয়েছে এবং যারা আবার ঘটনার গভীরে জানেন তারা অন্যরকম অনেক তথ্য তাদের কাছে আছে। তো সব মিলে আপনার কাছে আমি বিগত জনাব আনিসুল হক যে কাজগুলো করেছেন তার ধারাবাহিকতা বজায় আছে কিনা, এবং না থাকলে কেন নেই, তার এই বিশাল উন্নয়ন বা তার যে কর্মকাণ্ডগুলো ছিল আলোচিত সেগুলো ওইভাবে আছে কিনা, বা তার যে কার্যক্রমগুলো কোন দিকে যাচ্ছে আসলে। ধন্যবাদ আপনাকে। প্রয়াত আনিসুল হক চেষ্টা করেছেন ডেফিনেটলি, এবং অনেক ভালো কাজের জন্য উনি ট্রাই করেছেন। উল্লেখযোগ্য তার দুটি কাজ ঢাকাবাসীর মনে থাকবে আমি মনে করি। একটি হচ্ছে যে আগে ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা খুব বাজে অবস্থায় ছিল। মানুষ কিন্তু খালের মধ্যে, বাড়ির সামনে কিন্তু ময়লাটা ফেলে দিত, জি, রাস্তার মধ্যেই ময়লাগুলো ফেলে দিত। এটাকে উনি একটা সামঞ্জস্য জায়গায় এনেছেন, বলেছেন যে ময়লাগুলো যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হোক, যেটাকে উনি STS উনি কয়েকটা করে যেতে পেরেছিলেন তখন। পরবর্তীতে ওনার সাকসেসর যারা আছে তারা এটা করেছেন এবং একটা ল্যান্ডফিলে ময়লাটা ফেলা হবে। এতটুকু উনি এইটার প্রথম যে কাজটি উনি করেছেন, এইটা নগরবাসীকে শিখিয়েছেন যে এই কাজটা এইভাবে করা লাগবে। এবং যদিও STS বেস এবং পরবর্তীতে ল্যান্ডফিলে ময়লাটা নিয়ে যাওয়া, এই যে প্র্যাকটিসটা, এটা আজ থেকে 150 বছরের পুরাতন প্র্যাকটিস ইন ইউরোপ। তো সুতরাং এখন আমরা যে বর্জ্য ব্যবস্থাপনাটা করছি ঢাকায়, এটা 150 বছরের পুরাতন বর্জ্য ব্যবস্থাপনা, সুতরাং এটাও মাথায় রাখতে হবে। কিন্তু এখন বর্জ্য ব্যবস্থাপনা তাহলে কিভাবে করতে হবে? ডেফিনেটলি
ইউরোপ, সিঙ্গাপুর কিংবা অন্যান্য মোটামুটি আধুনিক শহর কিংবা যারা আধুনিক শহরের দিকে যাচ্ছেন তাদের যে বর্জ্য ব্যবস্থাপনা, কিচেনের ওয়েস্টটা আলাদা করে ফেলা হবে, বাকি ওয়েস্টটাকে রিসাইক্লিং এর জন্য নিয়ে যাওয়া হবে এবং ঘর থেকেই দুটো ব্যাগে আলাদা করে নেওয়া হবে এবং সেটা কালেকশন করে চলে যাবে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে কিচেনের ওয়েস্টটা, বাকি ওয়েস্টগুলো চলে যাবে রিসাইক্লিং ফ্যাক্টরিতে। সুতরাং আপনার বড় আকারের ল্যান্ডফিলের প্রয়োজন পড়বে না, এই জায়গায় যেতে হবে। যেহেতু আনিসুল হকের সময় ওনারা এই লেভেল পর্যন্ত চিন্তা করতে পারেন নাই, বাট উনি এটা করেছেন, দ্যাট ইজ রিমার্কেবল। এবং আরেকটা জিনিস আনিসুল হকের আমি বলবো যে কোরবানির বর্জ্যটা নিয়ে ওনার স্পেশালি যেদিনের মানে ঢাকা শহরের ময়লা যেদিন কোরবানির হবে সেদিনই পরিষ্কারের যে বিষয়টা, এটা একটা আলোচিত হয়েছিল। আমি আসি শেষ করি না এটা। দ্বিতীয় হচ্ছে যে এটা, হ্যাঁ কোরবানিটা উনি চেষ্টা করেছেন, বা এটা নিয়ে তো দেখেছেন যে বারবারই মানে ফেইলিওর হয়। এইবার কোনো কোরবানি নিয়ে কোনো কথা হয়নি, এবার আমরা সিরিয়াসলি এটা শহরের মধ্যে কোনো গন্ধ পাবেন না যেটুকু আমরা করেছি। দ্বিতীয় যে কাজটি ডেফিনেটলি উনি করেছেন, চেষ্টা করেছেন, বাট উনি এটা সাকসেসফুল হন নাই, সেটা হচ্ছে যে যেটা নিয়ে সবাই কথা বলেন যে তেজগাঁয়ের ট্রাক স্ট্যান্ড, ওটা উনি উদ্ধার মানে এই জায়গা দিয়ে রাস্তা বের করে ট্রাক স্ট্যান্ডের একটা পার্মানেন্ট সমাধান করতে চেষ্টা করেছিলেন। ওনাকে তো এখানে আটকে রাখা হয়েছিল প্রায় দিনের অর্ধেক সময়, এবং এই চেষ্টাটা ওনার ভালো ছিল, কিন্তু এটা সাকসেস হয়নি। এখনো তেজগাঁ ট্রাক স্ট্যান্ড আগের জায়গায় রয়ে গিয়েছে। এছাড়া উনি ঢাকার অ্যাফ্লুয়েন্ট এলাকাগুলোতে মানে গুলশান, বনানী, উত্তরাতে প্রাথমিকভাবে উনি বেঁচে থাকা অবস্থায় উনি ফুটপাত তৈরি করার জন্য চেষ্টা করেছেন এবং এটা সাকসেসফুলি করেছেন। এরপর তো 2 বছরের মধ্যে আমরা যদি বলি সিগনিফিকেন্টলি এই 3টা কাজ ওনার আর মনে রাখার মতো, শহরবাসী কিন্তু মনে রাখে। এবং উনি শহরবাসীকে স্বপ্ন দেখাইতে শিখিয়েছিলেন যে ঢাকাটা কত ভালো হওয়া যায়। এটা এটা আমি বলতে পারবো, মানে আমি এটা বলতে পারি এইটুকু হয়েছে। কিন্তু আরো অনেক বড় বিষয় আছে, যেটা আমি বললাম যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা 100 উনি যে কাজ করেছেন তাও তো প্রায় 15 বছরের আগে। এই 15 বছরে ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে আমরা কোনো আর বেটার জায়গায় নিয়ে যেতে পারি নাই। মানে আতিক সাহেবরা যখন ছিলেন কিংবা মাঝখানে যারা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও ছিলেন, তারা এটাকে একটা পাইলটিংও করতে পারেন নাই যে একটা দুটো এলাকায় আমরা ওয়েস্টটাকে সেগ্রিগেটেড করে দেখি কিভাবে এটা ভালো মতো আধুনিক বিশ্বের মতো করে করা যায় কিনা, যেটা আমি এখন করছি। বারিধারা সোসাইটিতে শুরু হয়েছে, আমরা হয়তো বা আরো কতগুলো জায়গা এটা করে আমরা এই বছরের মধ্যে বলতে পারবো যে আমাদের অনেকগুলো জায়গায় পাইলটিংটা হয়েছে। তো সুতরাং এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে 2017 সালেই এই যে ল্যান্ডফিলটা নিয়ে উনি কাজ করেছেন, পরবর্তীতে আতিক সাহেব কাজ করেছেন, এই ল্যান্ডফিলটা 2017 সালে এক্সপায়ার করেছে। তো 17-র পরে কতদিন খেয়াল করে দেখেন। এবং নতুন কোনো ল্যান্ডফিলের জায়গাও নাই। আমি এসেই আরো 53 একর জায়গা নতুন করে ইমার্জেন্সি আমি এই 5 মাসের মধ্যে অ্যাকোয়ার করে আমরা এখন নতুন ল্যান্ডফিল তৈরি করতেছি। ইমিডিয়েটলি একদিকে ওয়েস্ট ম্যানেজমেন্টের নতুন করে সেগ্রিগেটেড ওয়েস্টের পাইলটিং গুলা চলবে, বাট ইন বিটুইন আমি ময়লাটা রাখবো কোথায়, সেটার জন্য আমরা একটা ব্যবস্থা আমরা করেছি, যেটা আসলে 17তেই করা উচিত ছিল। তেজগাঁ ট্রাক স্ট্যান্ড নিয়ে যেটা আনিসুল হক সাহেব পারেন নাই, সেটা আমরা অলরেডি করে ফেলেছি। আমরা তেজগাঁ ট্রাক স্ট্যান্ডের পার্মানেন্ট জায়গা বিটিসিএল থেকে নিয়েছি, আমাদেরকে চিঠি দিয়েছে। আমরা আশা করি আগামী 1 মাসের মধ্যে ট্রাক স্ট্যান্ডকে আমরা ওই জায়গা বুঝিয়ে দিতে পারবো, তাহলে তেজগাঁতে রাস্তাঘাটে আর ট্রাক থাকবে না। এটা একটা বড় কাজ হয়েছে। এটা একটা বড় কাজ। এছাড়াও আরো বিষয় আছে। আনিসুল হক সাহেব না হলেও 100-র উপরে চিঠি দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়। এই ঢাকার ভিতরে যে রোডস এন্ড হাইওয়ে যে জায়গাগুলো আছে সেগুলো তাদেরকে আমাদের সিটি কর্পোরেশনকে দিয়ে দেওয়ার জন্য, রাজুকের অনেক জায়গা আছে যেগুলো আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। কারণ কি, সিটি কর্পোরেশনের কাজ কি, ম্যান্ডেট কি, পুরো শহরটাকে সুন্দর রাখা। তো এর মাঝখানে যদি অনেক জায়গা থাকে আমাদের নিজেদের না, তখন ওইটার আমাদের এখতিয়ার থাকে না এটার উপরে কোনো কাজ করার। এবং মূলত ওই সমস্যাগুলো ওই জায়গাগুলো কেন্দ্রিক হয়ে থাকে এবং পলিউশনটা ওখানে বেশি, কেউ খবর নেয় না, কিংবা অন্য 2 ডিপার্টমেন্টের মধ্যে রাইভালরি থাকে। এবং এটা এই সাদেক হোসেন খোকা পারেন নাই, আনিসুল হক পারেন নাই, আতিক সাহেবরাও পারেন নাই, তার পরবর্তীতে যারা ছিলেন বিভিন্ন শর্ট টাইমে লং টাইমে কেউ পারেন নাই। আমি রাজুকের সাথে কথা বলে এবং রোডস এন্ড হাইওয়ে এবং ব্রিজ অথরিটির সাথে কথা বলে আমরা এমওইউ করে এই সবগুলো জায়গা ঢাকাতে নিয়ে নিছি। সো গত 40 বছরের যেই ইন্টার ডিপার্টমেন্টাল যেই ক্রাইসিস গুলো ছিল, রাইভালরি ছিল, এটা এখন আর নাই। না, এটা আপনার জন্য তো অনেকটা সহজ, যেহেতু আপনি পরিবেশ এবং প্রকৃতি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। আপনার ক্যারিয়ারও
এটার উপরে, এটা তো আপনার জন্য অনেকটা সহজ হবে। এটা এই 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 পুরো টাইমটা ডিসেম্বরের মধ্যে আপনারা দেখবেন যে ব্রিজের নিচে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে, ফ্লাইওভারের নিচে যে জায়গাগুলো নোংরা ধ্বংসস্তূপের মতো আছে, হ্যাঁ, এগুলো আমরা পরিবর্তন করে ফেলবো, কারণ আমাদেরকে এই অনুমতিগুলো আমরা নিয়ে নিতে পেরেছি। আর একটা বিষয় আমি একটু আপনার কথা প্রসঙ্গে টানি, যেহেতু মেয়র আতিকের কথা আসলে, আমরা জানি যে সেই সময় বড় একটা গসিপ বা বিভিন্ন আলোচনায় আসতো যে হিট অফিসার সংক্রান্ত একটা বিষয় ছিল, যে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য হিট অফিসার নিয়োগ বা এই ধরনের বড় বড় ধরনের। পরে আমরা দেখলাম যে এই বিষয়গুলো আসলে দুর্নীতির বড় বড় আখড়ার জায়গা ছিল। তো বিগত যে সময়ের যে বড় বড় সিটি কর্পোরেশনের যে দুর্নীতিগুলো হয়েছে বা লুটপাটগুলো হয়েছে, রাষ্ট্রের সম্পত্তি তছরূপ হয়েছে, সেগুলোর ব্যাপারে আপনাদের কোনো কর্মসূচি বা কোনো ধরনের আইনি প্রক্রিয়া যাওয়ার কোনো আপনার ইচ্ছা আছে না? আসলে দুদক ইনভেস্টিগেট করছে, আমাদের আলাদা কমিটি করার দরকার নেই। ডিপার্টমেন্টাল কমিটি আর কতটুকু খুঁজে বের করতে পারবে, কারণ এরা তো যেসব লোকজনদেরকে দিয়ে আপনি করাবেন এরা তো এখানে অতীতেই ছিল, তাই না? বরঞ্চ এক্সটার্নাল অর্গানাইজেশন যদি এটাকে ইনভেস্টিগেট করে, এটার অনেক ক্রেডিবিলিটি থাকবে, এফেক্টিভনেস থাকবে। দুদক তো অলরেডি ইজ ইনভেস্টিগেটিং মেনি ইস্যুস এই বিষয়গুলো নিয়ে। তো সেই জন্য আমরা দুদককে যতটুকু পারি আমরা করছি। এবং আমরা ইন্টারনাল সিটি কর্পোরেশন, আমরা জানি যে সরকারি শুধু সিটি কর্পোরেশন না, বিভিন্ন মন্ত্রণালয় বা বিগত 16 বছরের একটা ট্রেডিশন। এখানে বিষয় হচ্ছে কি, এই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে দুটো প্রবলেম আছে। একটা হচ্ছে যে যেহেতু কোনো ডিজিটাইজেশন হয় নাই, সেই কারণে এটা কোনো ট্রান্সপারেন্সি নাই, আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না, খুবই কঠিন বিষয়টা করার জন্য। এবং এটা আমার মনে হয় পারপাসিভলি এটাকে আসলে অকেজো করে রাখা হয়েছিল, যেন এখানে যাচ্ছে তাই কাজ করা যায় আর কি। এটা একটা বিষয় ছিল। আরেক ধরনের অলিগার্কি তৈরি হয়েছিল এই উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন দু জায়গাতেই, কেউ তো জবাবদিহি করতে হয় নাই তাদেরকে। তো সুতরাং এখানে কিভাবে কাজ হয়েছে, উন্নয়নের নামে কি হয়েছে, এই সবগুলোতেই কারো কোনো জবাবদিহিতা ছিল না। আর হিট অফিসার নিয়ে আপনি যেটা বলছেন, যে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে পরিবারের লোকজনদেরকে কখনো নিজের অর্গানাইজেশনে আসলে ফিটিং যোগ্যতা থাকলেও করা ঠিক না। এটাতে আসলে এগুলো বাড়ে, মানে কনস্পিরেসি বলেন, মানে কন্ট্রোভার্সিগুলো বাড়ে। এটা না করলেই ভালো হতো আমার মনে হয়। আর একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, যে সাবেক মেয়র সাদেক হোসেন খোকা এবং মেয়র হানিফ মেট্রোপলিটন গভর্নমেন্টের কথা বলতেন। আসলে আপনার চিন্তাধারায় এই ধরনের কোনো ইস্যুজ আছে কিনা, বা আপনি এই জিনিসটাকে কিভাবে দেখেন? লোকাল গভর্নমেন্টের মূল বিষয় দুটো। একটা, আমরা তো জানি সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ হচ্ছে যে মোর অ্যাবাউট অ্যালোকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা ম্যাক্রো লেভেলে, ন্যাশনাল লেভেলে। কিন্তু লোকাল লেভেলের ডেভেলপমেন্টটা আমাদের বর্তমান কনস্টিটিউশনও বলা আছে যে এই ডেভেলপমেন্টটা করবেন লোকাল গভর্নমেন্ট নিজে, প্ল্যানিংটা করবে লোকাল গভর্নমেন্ট। কিন্তু আমাদের কি উন্নয়ন প্ল্যানিং লোকাল গভর্নমেন্ট করে? আমাদের উন্নয়ন প্ল্যানিং গুলো করে এমপিরা আর মন্ত্রীরা। মন্ত্রণালয় মন্ত্রীর মতো করে ওনারা প্ল্যান করে, ওনারা অ্যালোকেশন করে। আর স্থানীয়ভাবে কোথায় ব্রিজ হবে, কোথায় স্কুল হবে, কোথায় রাস্তা হবে, এটা হচ্ছে যে এমপির ডিও লেটারের উপর ডিপেন্ড করে এতদিন হতো। খেয়াল করে দেখেন, তাই না? কিন্তু এটা তো কনস্টিটিউশন বিরোধী। কনস্টিটিউশনে বলা হচ্ছে যে একদম স্থানীয় ইউনিয়ন পরিষদে কোথায় কাজটা করতে হবে, অ্যালোকেশনটা কোথায় ফান্ড হবে, এটা ওই ইউনিয়নের চেয়ারম্যান ভালো জানবেন। এবং উনি কিন্তু আবার রেভিনিউ কালেক্টর, তাই না? ইউনিয়নের পরিষদ রেভিনিউ কালেকশন করেন না? আমি একদিকে ওনাকে দিয়ে রেভিনিউ কালেক্ট করাচ্ছি, কিন্তু রেভিনিউটা ওনাকে দিচ্ছি না, রেভিনিউটা কেন্দ্রীয়ভাবে নিয়ে নেওয়া হচ্ছে। আর উন্নয়নের সিদ্ধান্ত মেকিংটা আমরা করছি, হয় ইউনিও করেন অথবা ডিসি, এমপি সাহেব আর মন্ত্রীরা করেন, যেটা আসলে উন্নয়নের যে বেসিক গ্রামার তার বিরুদ্ধে, তার কন্ট্রাডিকশন হয়। এইটারই আর একটু মেট্রোপলিটন ফর্মে হচ্ছে সিটি গভর্নমেন্ট। আমরা বলি সিটি কর্পোরেশন তো লোকাল গভর্নমেন্ট। তো সিটি কর্পোরেশনের শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা, ড্রেন পরিষ্কার করা আর ট্রাফিক বাতি যদি কাজ করি, তার ট্রাফিকটা কে দেখবে? খুবই গুরুত্বপূর্ণ। ট্রাফিক তো ডিএমপি দেখে, এটা তো হওয়া উচিত তার। আমি যেটা প্রথমেই বললাম যে তার নিজস্ব পুলিশিং ব্যবস্থা থাকবে, রেভিনিউ সে যেটা কালেক্ট করবে সেটা তার থাকবে, তাই না? ইনফ্রাস্ট্রাকচার উনি ভালো জানবেন কি করতে। এখন পুলিশ মামলা করে, শুধু আমার উত্তর সিটি কর্পোরেশনের মামলা করে 15 থেকে 30 কোটি টাকা কিন্তু আর্ন হয়। এই 30 কোটি টাকা যদি আমরা পেতাম আবার সিটি কর্পোরেশন, তা কিন্তু এটা কোথায় নিয়ে যায়? এটা একদম সরাসরি ফাইন্যান্সে চলে যায় টাকাটা, আমাদের রেভিনিউ ডিপার্টমেন্ট। মানে এখানকার টাকাটা চলে যায়। কিন্তু আবার ধরেন রাস্তা যদি আমি একটা মিডিয়ান চেঞ্জ করতে চাই, একটা ট্রাফিক বাতি ইনস্টল করতে চাই, ডিভাইডার নতুন করে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন না, নতুন করে আমরা ডিভাইডার দিই, এগুলো কিন্তু আবার আমাদের খরচে করি।
একদিকে হচ্ছে আমরা ট্রাফিক সার্ভিসটা দিচ্ছি, লজিস্টিক সার্ভিস দিচ্ছি, বাট এটা রেভিনিউটা আবার আমি পাচ্ছি না। তো সুতরাং এরকম আরো তো অনেক ইস্যুজ আছে, ডেভেলপমেন্ট বাজেটের ইস্যু আছে, এই আমরা আবার প্ল্যান আমি করি না, সিটি কর্পোরেশন প্ল্যান করে হচ্ছে আদার অথরিটি, যেটা আপনি জানেন যে রাজুক করে, চিটাগংয়ে হচ্ছে, খুলনায় হচ্ছে কেডিএ করে, চিটাগংয়ে সিডিএ করে, আবার ইউটিলিটি সার্ভিসের জন্য আমি ওয়াসাকে রেখেছি। সুতরাং এগুলোকে যদি আমরা সব একটা আমব্রেলা সিটি কর্পোরেশনের মধ্যে রেখে আমরা এটা করতাম, তাহলে কোন জায়গায় রোডটা কাটতে হবে, এটা একটা ক্রাইসিস আছে শহরের মধ্যে, উন্নয়নটা আমি কোথায় করব, ইলেকট্রিসিটিটা আমি কোথায় দিব, আদৌ আমি এই এখানে কমার্শিয়াল স্পেস দিব কি দিব না, সেটা আমরা ভালো জানি। ধরেন এবং এটার একটা মারাত্মক ব্যাপার আছে। দেখেন আমাদের এই অফিসের সামনে যে রাস্তাটা যেদিন কমপ্লিট হয়ে গেল, তার 15 দিন পরে এই রাস্তাটা এসে কেটে গেল। হ্যাঁ, এটা তো কোনো মানে এই যে সমন্বয়হীনতা। যে তারপরে ধরেন এক্সাম্পল দিয়ে আপনাকে, তেজগাঁও, এটা তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটাকে এখন গণপূর্ত রাজুককে দিয়ে এটাকে বলতেছে এখানে কমার্শিয়াল বিল্ডিং করা যাবে। তাহলে যেই নেটওয়ার্কটা, ইউটিলিটি নেটওয়ার্কটা তৈরি করা হয়েছিল, সেখানে পানির একটা ইউটিলিটি নেটওয়ার্ক আছে, সুইজের একটা ইউটিলিটি নেটওয়ার্ক আছে, ইলেকট্রিসিটির একটা ইউটিলিটি নেটওয়ার্ক আছে, আমাদের বর্জ্য ব্যবস্থাপনার একটা ইউটিলিটি নেটওয়ার্ক আমরা তৈরি করেছি না। এখন এগুলো তো শুধু হচ্ছে 2 স্টোরেড বিল্ডিং এর জন্য আমার রেডি করা। এটা যদি এখন 14 স্টোরেড কিংবা 20 তলা বিল্ডিং গুলো এতগুলো হয়, এটা ইলেকট্রিসিটি কি আমরা সাপোর্ট দিতে পারবো এই মুহূর্তে? বর্জ্য ব্যবস্থাপনা আমি কি করব, আমার সিউইজ কিভাবে হবে, আপনি খেয়াল করে দেখেন। এবং এটা পর্যাপ্ত যাওয়ার মতো আমার অবকাঠামো আছে কিনা, এটা তো আমাদের সাথে কথা বলে, কিংবা সিটি কর্পোরেশনের উচিত ছিল এই পুরো অথরিটিটা নেওয়া। তাহলে আপনি এই মেট্রোপলিটন গভর্নমেন্ট, সাদেক হোসেন খোকারা ভেবেছেন শুধুমাত্র রেভিনিউটা তার করা যায় কিনা, কারণ তার সময় ওনার এইটাই টার্গেট ছিল, ওনাকে ওনার রেভিনিউ দেওয়া হতো না, তাই না? ওই সময় পরবর্তীতে এখন আমরা আমাদের রেভিনিউটা খরচ করতে পারি, বাট রেভিনিউ তো উঠাইতেই পারি না বেশি, কারণ জায়গা কম। হ্যাঁ, তো সুতরাং এগুলো হচ্ছে দিস আর ইস্যুস। তো সুতরাং আমরা মনে করি, আর শুধুমাত্র যে লোকাল গভর্নমেন্টকে আমি স্ট্রেনথেন করবো তা না, একটা আলাদা মিনিস্ট্রি থাকতে হবে, যে লোকাল গভর্নমেন্টের বাইরে গিয়ে মিনিস্ট্রি অফ সিটিজ, যে সকল সিটি কর্পোরেশনগুলোকে সিটি ইস্যুকে দেখাশোনা করবে। কারণ সারা বাংলাদেশে 16 কোটি 17 কোটি লোক, ঢাকাতেই তো 3 কোটি লোক, 2.5 কোটি প্লাস, 17 ভাগের 3.5 ভাগ শুধু একটা শহরেই থাকে, তাই না? আর প্রতিদিন ঢাকা, চিটাগং, সিলেট সব মিলিয়ে ডেইলি 15 লক্ষ লোক শহরে আসে, ডেইলি। ঢাকায় যত শহরগুলো আছে, এটা যে মাইগ্রেশন, তো 15 লক্ষ লোক মানে হচ্ছে ইট ইজ এ সাইজ অফ এ স্মল মেগাসিটি মানে হচ্ছে 7 লক্ষ লোক হলে এটাকে আমরা সিটি বলি, মেগাসিটি বলি। আপনি পৃথিবীর বড় বড় শহরেও দেখবেন যে এর তো লোক নাই। ঢাকা শহরের লোক সংখ্যা আসলে পৃথিবীর অনেক দেশেও নাই। তো সুতরাং আমি যদি দৈনিক 15 লক্ষ লোক যদি মাইগ্রেট করে, রুরাল আরবান মাইগ্রেশনের মধ্যে থাকে, তো সেখানে তো সিটি মিনিস্ট্রি লাগবে, এবং সিটি কর্পোরেশনগুলোকে এই রাষ্ট্রের মানে কেন্দ্রীয় যে ক্ষমতা, এরকম ক্ষমতা না দিলে সে সার্ভিস কোত্থেকে দিবে, সে ল অ্যান্ড অর্ডার কিভাবে বাস্তবায়ন করবে? আমাকে লোকজন রাত্রেবেলা 3টার সময় ফোন দেয়, যেহেতু আমি খুব অ্যাক্সেসিবল টু দ্য সিটিজেন, 3টার সময় ফোন দেবো যে আমার বাসায় গ্যাস নাই, বাট গ্যাস তো তিতাস গ্যাসের আন্ডারে। কিন্তু তার তো এটাও ঠিক যে শহরের কাজ তো আমি কার কাছে যাবো, আমি কি তিতাস গ্যাসের চেয়ারম্যানকে ফোন দিব? তো মেয়রের কাছেই যেতে হবে। হ্যাঁ, আমি তো আমার সবচেয়ে কাছের যে আমাকে সার্ভিস দিয়ে বেড়ায় তার কাছে আমি যাব। তো ওনার সিটিজেন্স পারসেপশন ওয়াজ রাইট, কিন্তু আমাকে তো এই ক্ষমতাটা আবার দেওয়া হয় নাই। সুতরাং সিটি কর্পোরেশনগুলোকে যখন আমরা এই লেভেলে এম্পাওয়ার করতে পারবো, সাথে সাথে জনবল, আমি যতটুকু কাজ করি তার 20% লোক আমার আছে মাত্র, জানেন? এটা আরেক প্যাথেটিক স্টোরি, আপনি জিজ্ঞেস করলে, আলোচনা শুরু করলে বুঝতে পারবেন। তাই আমি কি এই 20% লোকগুলোকে নিয়ে 100% সার্ভিস আমি দিতে পারবো? কিন্তু এই মানে দেখা যাচ্ছে যে আমরা উন্নয়নের গল্প শোনাই, উন্নয়ন করতে চাই, তাহলে এই এত অসঙ্গতি কেন? মানে এই 20% লোক দেওয়া, মানে 100% সাপোর্ট নেয়ার, তো এই জায়গাগুলো তো বড় বড় খাত, এগুলো তো আসলে ফোকাস পড়ে না কেন? আপনার কি মনে হয়? আমার মনে হয় এর আগে যারা সিটি কর্পোরেশনে ছিলেন, এই যে আনিসুল হক সাহেবের কথা বললেন, ওনাদেরও উচিত ছিল এগুলো কিন্তু অ্যাড্রেস করা। ওনারা যতটুকু না পপুলিস্ট জায়গা থেকে অ্যাড্রেস করেছেন যে আমি এই কাজ করছি শহরের জন্য, কিংবা শহরে এরকম ভালো হতে পারে, এর সাথে সাথে এটা করার জন্য সিটি কর্পোরেশনের সক্ষমতাটাও তো তৈরি করা উচিত ছিল, তাই না? আপনি দেখেন, এই 2 সিটি কর্পোরেশন আলাদা হলো, উত্তরকে 36টি ওয়ার্ড দেওয়া হলো। প্রথম কাজ কি ছিল? ময়লা পরিষ্কার করা, লাইটিং, আর হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার করা। এটা ছিল ইনিশিয়াল কাজ, এবং রেভিনিউ কালেক্ট করা। এর সাথে আরো ছোট ছোট কিছু কাজ, ট্রাফিক, পরবর্তীতে আমরা ট্রাফিক সাপোর্টটা আমরা দিই,
ট্রাফিক সিস্টেমের সাপোর্ট আমরা দিই, ম্যানেজমেন্ট না। জি দেখেন তারপরে কি হলো, ড্রেনেজটা দিয়ে দেওয়া হলো। মানে পুরো শহরে যা ড্রেনেজ আছে এটা আগে ওয়াসা নিত, ওয়াসা থেকে ড্রেনেজ ফেসিলিটিটা সিটি কর্পোরেশন পেল। আতিক সাহেবদের সময় এবং আনিস সাহেবদের সময়ের ঘটনা, ওনারা এটা যখন বুঝে নিলেন তখন ওনারা তো শুধুমাত্র কয়েকটা পাম্প আর হচ্ছে এই দুটো হচ্ছে এই ভ্যান এর সাথে ওনারা এটা বুঝে নিলেন। কিন্তু এই পুরো ড্রেনেজ ব্যবস্থা চালানোর লোকবল লাগবে না, উইল ম্যানেজ দিস। আপনি খেয়াল করেন এখন পর্যন্ত আমি লোকবল নিতে পারিনি, আউটসোর্সিং করে ভাড়া করে লোকজন দিয়ে এটা কাজ করানো হচ্ছে। অথচ এটা তো ওয়াসা থেকে যখন আমরা নিব তখন ওয়াসা হয় লোকবল দিবে, আর নাহলে সিটি মানে লোকাল গভর্নমেন্ট থেকে আমাকে লোকবলের অনুমতি দিতে হবে যেটা হায়ার করার জন্য। এটা হচ্ছে সক্ষমতার বিষয়। এরপর কি হলো, দুই সিটি কর্পোরেশনের দুই মেয়র যখন ছিলেন তারা রাস্তাঘাট চষে বেড়াইছেন আমাদেরকে খালগুলো দিয়ে দেন, ওয়াসা খাল পায় না, আপনার মনে পড়ে কিনা? জি তাই না? খালগুলো প্রায় দুই সিটি কর্পোরেশন মিলে 26টা খাল, এবং এর বাহিরেও ঢাকাতে টোটাল 78টা খাল আছে। এই খালগুলো তো আমাদেরই সিটি কর্পোরেশনের মধ্যে। এই খালগুলো তো না চাইলেও আমাকে ম্যানেজ করতে হয়, কারণ কি এটা জলাবদ্ধতা, এখানে মশা উৎপাদিত হয়, এখানে এর মধ্যে মাছ থাকে, দখল থেকে উদ্ধার করা, পরিবেশ ঠিক রাখার ক্ষেত্রে বাধ্য হয়ে আমার এই কাজগুলো করতে হয়। তার উপরে জোর করে আমরা খালগুলো নিলাম, বুঝে খালগুলো নিলাম। খালগুলো মেনটেনেন্সের কোনো এক্সিকিউটিভ নাই, ট্রাক্টর নাই, লোক নাই, এটা দেখাশোনা করার কোনো লোক নাই। তাহলে আপনি আমার কি হলো, যতটুকু সিটি কর্পোরেশন ছিল দুটো এক্সট্রা কাজ বাড়লো। এরপর কি হলো, 18টা নতুন ওয়ার্ড। এটা কোথায়? উত্তর খান, দক্ষিণ খান, কাঁচকুড়া, কাওলা থেকে শুরু করে পুরো ইস্টের যত জায়গা আছে এই সবগুলো জায়গা নতুন করে আমাদের ওয়ার্ডের অন্তর্ভুক্ত করলাম। তো এই ওয়ার্ডগুলো চালানোর জনবল নাই, আমার এখনো কিন্তু ওয়ার্ড সেক্রেটারি নেই এইসব জায়গায়, জানেন নাকি? আমার একটা প্রশ্ন ছিল এটা নিয়েই যে জুলাই বিপ্লবের পর মানে ঢাকার তরুণদের নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে আপনি যে গল্প আমাকে শোনাচ্ছেন, যে বাস্তবতা আমি জানলাম, আসলে আমি এই প্রশ্নটায় কিভাবে যাব এটাই ভাবছি আর কি। যে আসলে একটা বড় ধরনের মৌলিক সমস্যা আসলে একটা স্মার্ট শহরের জন্য তো এটা অবশ্যই আপনার ক্যাপাসিটি লোক লাগবে, বাজেট লাগবে, লোকবল লাগবে, এবং এটা প্রথম প্রায়োরিটি। আপনি একটা অফিস করলে প্রথমে আপনার অফিসে লোক লাগবে, তারপরে আপনি সার্ভিস দিবেন। তো সুতরাং যারা দায়িত্বে ছিলেন আমার মনে হয় ওনাদের এইগুলোকে প্রথমে আসলে ঠিকঠাক করা দরকার ছিল। এটাকে ঠিকঠাক না করে আমি পপুলিস্ট কাজ করলাম, ওটা তো সাস্টেন করে নাই যেসব কারণে। সাস্টেন করার জন্য তো আপনার নিজের লোকবল এবং সক্ষমতা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি এই মুহূর্তে এসেই মিনিস্ট্রিকে আমি জানিয়েছি, আমি গভর্নমেন্টের সাথে আলাপ করেছি, গভর্নমেন্ট বলেছেন যে ঠিক আছে, আপনি যদি মনে করেন যে এটাকে সক্ষম করে দিয়ে যেতে পারবেন, ইউ ক্যান গো অ্যাহেড। তো আমি আশা করি আমার টেনিউরে আমি সিটি কর্পোরেশনের লোকবলের জায়গা থেকে একটা সক্ষম লোকবল এবং একটা সিস্টেম আমি দাঁড়া করিয়ে দিতে পারবো। আমরাও আশা করছি, বিশেষ করে জুলাই বিপ্লবের পর অনেক আশা ভরসা নিয়ে আপনার এই নিয়োগ, আমরা আশা করছি যে আপনি সফল হবেন এবং ঢাকা শহর সত্যিকার অর্থে একটা তিলোত্তমা নগরীর যতগুলো সুযোগ সুবিধা পাওয়ার, নাগরিক অধিকারগুলো মানুষের রক্ষা হবে। আমরা সেই কামনাই করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মোহাম্মদ এজাজের সাথে। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।